সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুরু করছি স্পোর্টস। বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ শেষ হলো। অত্যন্ত উত্তেজনা, আনন্দ, উপভোগ্য সব কিছু মিলিয়ে এবারে বিশ্বকাপে আমরা দেখলাম যে এবার কিন্তু অন্যান্য বিশ্বকাপের থেকে রান কম হয়েছে, কিন্তু এবার বিশ্বকাপে পজিটিভ জিনিস হচ্ছে যে অনেকগুলো ছক্কা হয়েছে। অন্যান্য যে কোনো বিশ্বকাপের থেকে অনেক বেশি ছক্কা হয়েছে এই বিশ্বকাপে। তো এই ধরনের স্ট্যাটিস্টিক্স এবং কেন সাউথ আফ্রিকা পারল না, কেন ভারত চ্যাম্পিয়ন হলো, বিশেষজ্ঞদের মতামত যথারীতি। বিশেষজ্ঞ হিসেবে থাকছেন আমাদের সাথে নিয়ামক রশিদ রাহুল ভাই। রাহুল ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। রাহুল ভাই প্রাক্তন ক্রিকেটার এবং আইসিসির বিশেষজ্ঞ রেফারি। এছাড়াও আমাদের সাথে খেলা বিশ্লেষক হিসেবে থাকছেন স্পোর্টস রিপোর্টার শাকের রুবেন। রুবেন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করার জন্য আসলে প্রচুর এলিমেন্টস আমাদের হাতে আছে। রাহুল ভাই, আপনার কি মনে হয় কেন সাউথ আফ্রিকা পারল না? একদিক দিয়ে বলতে পারো যে ভারতের যে কনসিস্টেন্সি পারফরমেন্স এবং ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সিটা আমার কাছে খুব ভালো লেগেছে। রোহিত শর্মার যে দুইটা বড় অস্ত্র, একটা হলো বুমরা আর একটা আর্শদীপ। বিশেষ করে বুমরা তার নামের বিচারে, পারফরমেন্সের বিচারে, হায়েস্ট উইকেট টেকার, সব দিক থেকে বুমরার ওভারটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এখানে। আর্শদীপের লাস্ট দুইটা ওভার, আমি বলবো যে ডেফিনেটলি প্রথম দুইটা ওভার তো দুইটা ফাস্ট বোলারের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিলই, বাট 14 ওভারের পর থেকে যে দুটো ওভার বুমরা এবং আর্শদীপ করেছে তাতেই আলটিমেটলি ম্যাচে ফিরে গেছে। ওই দুইটা ওভারের যদি আলটিমেটলি আপনার এক সময় কিন্তু ছিল 30 বলে 30 রান, এই টাইমটুকু এই বলের এবং রানের ব্যবধানটা কমায় দেওয়ার পিছনে এবং রান রেটটাকে বাড়িয়ে দেওয়ার পিছনে বুমরা এবং আর্শদীপের এই দুইটা ওভার কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। ম্যাচটা কিন্তু আলটিমেটলি এই দুইটা ওভারেই কিন্তু খেলাটা হয়েছে। সো বুমরার এই 6-6-12 বল এবং আর্শদীপের এই 6-6-12 বল, এই 24 বলেই কিন্তু ইন্ডিয়াকে ফিরিয়ে দিয়েছে তাদের এই দ্বিতীয় শিরোপার পাওয়ার জন্য। তো আমি বলবো যে ম্যাচটা জিতেছে, আরও অনেক এলিমেন্টস তো আছেই। একটা ম্যাচ উইনিং, ক্যাচ ইজ উইনিং দ্য ম্যাচ, এটা আমরা বলে থাকি। এটা এক্সেলেন্ট একটা ক্যাচ সূর্যকুমার নিয়েছে। প্লাস বুমরার ওই দুইটা ওভার, এক হলো রান কম, তার মধ্যে উইকেট বের করে দেওয়া, লাস্ট তুলিটা কিন্তু দিয়েছে হলো হার্দিক পান্ডিয়া। সো এই যে একটা বিশ্বাস রাখা এবং তাদের সৈন্যের উপরে যে কনফিডেন্স থাকা ক্যাপ্টেনের, এটার জন্য কিন্তু ইন্ডিয়া তার সেকেন্ড শিরোপাটা তারা জয় করতে পেরেছে আমার কাছে মনে হয়েছে। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হলো যে মাঝখানের একটা সাউথ আফ্রিকার যে ফ্লোনেস, রান করার যে ফ্লোনেস, মাঝখানে উইকেট কিপার ঋষভ পান্টের হাঁটুতে একটা ব্যথা পাওয়ার জন্য, যে শুশ্রূষা করার জন্য, ইনজুরিজ করার জন্য যে টাইমটুকু যে সে নিয়েছে, 4 মিনিটের টাইম, খেলাটা একটু স্তম্ভিত করা, ফ্লোনেসটাকে একটু স্তম্ভিত করা, এই ফ্লোনেসটা কিন্তু একটা বিরাট ব্যাপার। একটা নর্মাল গতিতে রান করা চলে যাওয়াতে এতে একটু থামানো এবং এটা একটু টাইম ওয়েস্ট করা, এটাও কিন্তু একটা বিরাট প্রবলেম হয়েছে হলো সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে। বিশেষ করে ক্লাসেন যে স্টার্টটা করেছিল তাতে আমরা একসময় আমরা কনফার্মই ছিলাম যে শিরোপাটা মনে হয় সাউথ আফ্রিকার ঘরেই যাচ্ছে। এটা তো একটা ছিলই। এর পরবর্তীতে এসেই কিন্তু এই যে স্লোনেসের মধ্যে হার্দিক পান্ডিয়ার উইকেটটা বের করে দেওয়া, লাস্টে আর্শদীপ অ্যান্ড বুমরা, এই 3টা ওভারের মধ্যে কিন্তু আলটিমেটলি খেলাটা হয়ে গেছে। 3 ওভার মানে হলো 3-6-18 বল, তাতে এই 18 বলের মধ্যে কিন্তু রেজাল্টটা হয়ে গেছে। তো শেষ পর্যন্ত 7 রানে ম্যাচটা জিতে ইন্ডিয়া তার সেকেন্ড শিরোপাটা জিতলো। আমি বলবো যে যোগ্যতা টিম হিসেবেই ইন্ডিয়া তাদের শিরোপাটা জিতেছে। রুবেন, আপনি তো 1 মাস ক্রিকেট দেখলেন মোটামুটি, আপনার কাছে কি মনে হয়েছে যে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কি এলিমেন্টস কাজ করেছে? ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে প্রত্যেকটা ম্যাচ শেষে কিন্তু রোহিত শর্মা বলতো যে আমরা জানি কিভাবে স্মার্ট ক্রিকেট খেলতে হয়, যখন যেটা প্রয়োজন। ঠিক সেম জিনিসটাই আপনার ফাইনালেও হয়েছে। রাহুল ভাই যেটা কিছুক্ষণ আগে বললো যে 17তম ওভারের ঠিক আগে ঋষভ পন্থ যেই আমি বলবো যে মেডিকেল ব্রেকটা নিয়েছে তার পায়ে শুশ্রূষার জন্য, সেটাও কিন্তু টিমের একটা পার্টের অংশ, মাথার খেলা। অফকোর্স এই কারণেই রিদম হারিয়েছে ক্লাসেন এবং সে আউট হয়ে গিয়েছে। এবং ক্লাসেন যে বলটাতে আউট হয়েছে পা নড়েনি, কিন্তু পা এক জায়গায় স্থির ছিল।
আর্শদীপ যেভাবে আপনার কামব্যাক করেছে, একেবারে 19তম ওভারে গিয়ে 3 রান দেয়া খুব টাফ এই জিনিসটা করা কিন্তু যে কোনো বোলারের জন্য। যে স্মার্ট ক্রিকেট ভারত খেলতে পেরেছে, এ কারণেই কিন্তু ভারত ওভারঅল একেবারে অজেয় রয়েছে পুরো টুর্নামেন্টে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এবং ব্যাটিংয়েও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আপনার রোহিত শর্মাও এটা বলেছে যে ব্যাটিংটাও ইন্ডিয়া খুব ভালো করেছে এবং পুরো টুর্নামেন্টে যেই ক্রিকেটারের যে ব্যাটসম্যানের আপনার 75 রান পুরো টুর্নামেন্টে, সেই ব্যাটসম্যানটা বিরাট কোহলি ফাইনালে এসে 76 রান। ইট ইজ ভেরি ট্রু, বিরাট কোহলি এই রান করবে আমাদের কাছে অবভিয়াস ছিল, বাট দ্য থিং ইজ দ্যাট যে বিরাট কোহলির বিদায় এইটাকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি একটা বড় একটা এরার সমাপ্তি ঘটলো। এন্টারটেইনমেন্ট, আমরা অনেক ম্যাচ তার ব্যাটিংটা আমরা উপভোগ করেছি, এনজয় করেছি। বড় একটা ক্রিকেটারের খেলা মিস করব, যদিও এখনও ওয়ানডে এবং টেস্টটা তারা চালিয়ে যাবে, পুরোপুরি না, বাট টি-20টা ডেফিনেটলি বিরাট কোহলি টি-20 দিয়ে তার কেরিয়ার স্টার্ট করেছে। এটা একটা বিরাট ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার যে দুইটা দল, মানে দুইটা প্লেয়ার, একটা সিনিয়র ক্রিকেটার এত বছর ধরে সার্ভিস দিয়েছে, টি-20তে দুইটা শিরোপা তারা জিতেছে, আলটিমেটলি তাদের কন্ট্রিবিউশনটা অনেক, যদিও অন্যদেরও কন্ট্রিবিউশন অবশ্যই আছে, বাট তাদের কন্ট্রিবিউশনটা অনেক তারা, আমরা মিডিয়াতে অনেক কিছু শুনেছি, তাদের মধ্যে অনেক গ্যাপ আছে, এই আছে, একজনকে অনার করেছে। বিরাট কোহলি যখন তার আন্ডারে খেলেছে, রোহিত শর্মা সেখানেও সে তার কাজ করেছে, আবার রোহিত শর্মা কিন্তু তার আন্ডারে কাজ ব্যাটিং করেছে, খেলেছে, সে তার কাজ করেছে। সব থেকে ব্যাপারটা যেটা, সেটা হলো যে ক্রিকেটটাকে কিন্তু তারা কিন্তু কখনো অসম্মানিত করেনি এবং দেশকে কিন্তু কখনো তারা অসম্মানিত করেনি, সেই মূল্যটা দিয়েছে। তাদের যে দায়িত্বটা সেটাকে তারা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছে এবং মূল্যায়ন করেছে, বিকজ এইটা দিয়েই কিন্তু তাদেরকে চেনা। তো এইটার থেকে কিন্তু তারা কখনোই কিন্তু বিচ্যুত হয়নি। সো ডেফিনেটলি এটা আমরা গ্রেট ক্রিকেটার, দুজনই গ্রেট ক্রিকেটার, তাদের রেকর্ডস অনেক, 140 অ্যাভারেজ তাদের স্ট্রাইক রেট, 4000-এর উপরে তাদের রান, এরকম রেকর্ড কিন্তু আলটিমেটলি মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো ইন্ডিয়া যেরকম মিস করবে, আমরা দর্শক হিসেবেও একটা বড় একটা জিনিস মিস করব, বাট তাদের দেখে অনেক কিছু শেখার আছে। টি-20 ক্রিকেটের যে শিখার যে এবং পাওয়ার ক্রিকেট কীভাবে, আমরা জানি যে মাইটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এরা তো পাওয়ার ক্রিকেট খেলে, ইন্ডিয়াও যে এখানে চলে এসছে পাওয়ার ক্রিকেট, এবং তারা যে স্মার্ট ক্রিকেটটা খেলে এবং অ্যাকাস্টম করতে পারে সিচুয়েশনের সাথে, যুগের সাথে, এদেরকে দেখলে বোঝা যায় একটা মাইল ফলক তারা একটা রেখে গেল। এটাকে এখন ধারণ করার দায়িত্ব হলো নেক্সট জেনারেশনের, যেটা পোস্ট ম্যাচে এটা বলেছে যে বিরাট কোহলি বলেছে যে ইটস টাইম ফর দি নিউ জেনারেশন টু টেক ওভার, এবং তারা যাতে করে ইন্ডিয়া টিমকে আরও এগোবে। এটা কিন্তু আসলে অনেক লার্নিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু এটার পিছনে অনেক শেখার ব্যাপার আছে, লার্নিংয়ের ব্যাপার আছে, আয়ত্তের ব্যাপার আছে। সো ডেফিনেটলি এটা আমরা একটা বড় একটা দুইটা ক্রিকেটারকেই আমরা মিস করবো টি-20 ফরম্যাটে। সুপ্রিয় দর্শক, পোস্ট ম্যাচে রোহিত শর্মার সংবাদ সম্মেলন, চলুন আমরা শুনে আসি সংবাদ সম্মেলনে রোহিত শর্মা কী বললেন। Looking at where the game was when 4 or 5 overs was left, obviously that wicket of Klaasen, when Hardik took that wicket, that was actually very crucial from our point of view. And then again Miller's wicket at the back end, the last over, that catch of Surya of Hardik's bowling was again superb. But again, you can't forget what the batters did with the bat. Virat getting that runs, Akshar playing that part, and then eventually us finishing off with the score that we finished. And then obviously when we started with the ball, Bumrah, Arshdeep were superb. শুনছিলেন রোহিত শর্মার কথা। রাহুল ভাই, আপনার কাছে আসবো। একটু আগে শাকের একটি কথা উল্লেখ করেছেন, ক্লাসেনের পা নড়েনি, এই বিষয়ে আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন আছে। তার আগে আমি রুবেনের কাছে জানতে চাই যে একজন স্পোর্টস জার্নালিস্ট হিসেবে আপনি রাহুল দ্রাবিড়কে কিভাবে মূল্যায়ন করবেন? রাহুল দ্রাবিড় আপনার প্লেয়িং ক্যারিয়ারে অনেক দিন খেলেছে এবং দ্য ওয়াল নামটাও কিন্তু রাহুল দ্রাবিড় মানে পেয়েছিল, যে সে যতক্ষণ উইকেটে থাকতো ততক্ষণ তাকে আউট করাটা আসলে খুব কষ্টকর হতো। রাহুল দ্রাবিড় প্লেয়িং ক্যারিয়ার শেষ করে আপনার কোচিং ক্যারিয়ার শুরু করেছে ইন্ডিয়ার মতো টিমের
কিন্তু অর্জনটা কী ছিল তার প্লেয়িং কেরিয়ারে, এবং যখন থেকে সে ইন্ডিয়াতে কোচিং করাচ্ছে তার অর্জনটা কী ছিল, সেই অর্জনটা রাহুল দ্রাবিড় পেয়েছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতে। এবং এই অর্জনটা রাহুল দ্রাবিড়ের কেরিয়ারে খুব দরকার ছিল আসলে। মানে এটা নিয়ে আমরা ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার মনে হয় একটু অ্যাড করে দিই, হ্যাঁ। রাহুল দ্রাবিড়ের কিন্তু একটা আন্ডার-19 বিশ্বকাপ জেতারও এক্সপিরিয়েন্স, আন্ডার-19 বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে, কিন্তু বড়দের বিশ্বকাপ জেতা হ্যাঁ, বড়দের বা বিশ্বকাপ, সিনিয়র টিমের right. মানে মেইন টিমের বিশ্বকাপ জেতা সেটা কিন্তু রাহুল দ্রাবিড়ের ছিল না। কখনো হয়নি। মানে সেই অপূর্ণতাটা রাহুল দ্রাবিড় পূর্ণ হয়েছে। এটা নিয়েও কিন্তু রাহুল দ্রাবিড়ের এই অর্জনটা নিয়েও আপনার ম্যাচের পরে সংবাদ সম্মেলনে রোহিত যেটা বলেছে যে রাহুল ভাইয়ের মানে সেইভাবেই উল্লেখ করেছে যে রাহুল ভাইয়ের এই জিনিসটা দরকার ছিল এবং এই জিনিসটা আমরা দিতে পেরেছি, এই কারণে আমরা নিজেদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি যে রাহুল ভাইকে আমরা এভাবে সম্মান দিতে পেরেছি। কোচের যে চাহিদাটা সেটাও যেমন আপনার ক্রিকেটাররা বুঝতে পেরেছে, তেমনি কোচেরও একটা আর্জ ছিল। এবং ম্যাচ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় যেভাবে আপনার ডাগ আউট থেকে তার উচ্ছ্বাসটা প্রকাশ করেছে সেটাও কিন্তু দেখার মতো ছিল, যে ভিতরে জমে থাকা যে ক্ষোভ বা যেই আবেগ ছিল, আবেগটা, হ্যাঁ। সেই আবেগটা কিন্তু ম্যাচের পরে বের হয়ে এসেছে রাহুল দ্রাবিড়ের। সুপ্রিয় দর্শক, আমরা মনে হয় যে একটু আরেকটা প্রেস কনফারেন্সের শেষের অংশটুকু দেখে নেই। সেখানে রোহিত শর্মা বলেছেন যে উনি অবসরে যাবেন, তো এটা একটু দেখে আমরা ফিরছি আবার। This was my last game as well. Honestly, I have enjoyed since the time I started playing this format, and nothing better time to say goodbye to this format. I have loved every moment of this. I started my India career playing this format, and this is what I wanted. I wanted to win the cup. I think he deserved that trophy. What he has done for Indian cricket for the past 20-25 years, I think this was the only thing that was left in his cabinet, and I'm very happy from all of us on behalf of the entire team that we could actually do this for him. You saw how proud he was and how excited he was. রাহুল ভাই, আপনার কাছে ফিরি। একটু আগে যেই প্রসঙ্গটার কথা বলছিলাম আমি, পা নিয়ে খেলা গোটা বিশ্বকাপেই আমি লক্ষ্য করেছি। আপনি যেহেতু টপ লেভেলে ক্রিকেট খেলেছেন, আপনি ইউ আন্ডারস্ট্যান্ড বেটার দেন দ্য আদার্স। যারা ফিল্ডে খেলে তাদের মাথা আর অন্যদের মাথা এক হয় না। এই যে পা না নিয়ে খেলা, আমি বিশ্বকাপের এই যে ম্যাচগুলো আমরা দেখলাম সব জায়গায় কিন্তু এই পায়ের মুভমেন্ট নিয়ে খুবই সমস্যা ছিল। আপনি হয়তোবা বলবেন পিচের কারণে হতে পারে, বাট যখনই দেখেছি যে ফ্রন্ট ফুটে খেলতে গেছে বা বলের লাইনে খেলতে গেছে তখনই কিন্তু তারা রানগুলো পেয়েছে। প্রত্যেকটা গেমেই কিন্তু এরকম হয়েছে। কিন্তু যারা আউট হয়েছে ম্যাক্সিমামই পা মুভমেন্টের কারণে, সেটা এলবিডব্লিউ হতে পারে, সেটা ক্যাচ হতে পারে, সেটা বোল্ড হতে পারে, সবগুলোতেই বলের উপরে চার্জ করে খেলা অথবা ফ্রন্ট ফুটে পায়ের ব্যবহার ঠিকমতো করা, সেই জায়গাগুলোকে আমাদের দেশের ক্রিকেটাররা কিভাবে অ্যাপ্লাই করবে বা করতে পারে বলে আপনার মনে হয়, বা কেন এই সমস্যাটা তৈরি হলো? এটা ব্যাটসম্যান টু ব্যাটসম্যান ভ্যারি করে। পা নিয়ে খেলাটা যেমন আমরা যখন বেসিক শিখেছি তখন শোল্ডার পা ব্যাট, হাই ব্যাট, শোল্ডার পা, পা বলের পাশে নিয়ে যেতে হবে। এতে কি হয়, এতে এক একটা জায়গাতেই আপনার ওই ফোকাসটা হয়। আমি পা নিয়ে খেলবো, আমি স্ট্রেট ড্রাইভ খেললে পা নিয়ে যাবে, কাভার ড্রাইভ হলে পাটা একটু মিড অনের দিকে যাবে। এটা হলো আমাদের বেসিক যেটা ছিল। সো বেসিকটার পরে যারা যখন বেসিকে খেলা হবে, যখন আইসাইট ঠিক যখন হয় তখন কিন্তু সে অনেক ইম্প্রোভাইজ শটস খেলতে পারে। ক্লাসেনের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। ক্লাসেন কিন্তু প্রথমে কিন্তু অনেক ধরে 1, 2, 3, 4 দেন লুজ বল শটসগুলি খেলেছে। 21 বলে যখন সে 50 করলো বা 23 বলে যখন 50 করলো। এক একটা ব্যাটসম্যানের এক এক ধরনের স্টাইল আছে। ক্লাসেনের যেটা পারে সেটা কিন্তু অনেক সময় মিলার পারবে না, আবার ডিকক যেটা পারবে সেটা কিন্তু আবার ক্লাসেন পারবে না। এক একজন প্লেয়ারের এক এক ধরনের ক্লাস এবং সিচুয়েশন অনুযায়ী কিন্তু খেলতে পারে। সূর্যকুমার যে ধরনের পুল হুক করতে পারে বা ধোনি যেটা হেলিকপ্টার শট মারতে পারে, এটা কিন্তু অনেকে পারে না। সো এক একজনের ক্লাস, এক একজনের স্টাইল থাকে। তো ক্লাসেনের স্টাইলটা ছিল হলো একটাই, ক্লাসেন ফ্লোর উপরে খেলে যাচ্ছিল, ফ্লোটা কিন্তু বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই একটা ইনজুরি, এটা হলো মেজর পয়েন্ট আমার কাছে।
আমার কাছে এটা একটা মেজর পয়েন্ট। একটা নর্মাল পেসে যাচ্ছেন, হঠাৎ করে যদি আপনি ব্রেক করেন তখন কিন্তু আপনার যেরকম পরে কিন্তু আবার যখন স্টার্ট করবেন তখন কিন্তু দেখবেন যে একটু আপনার এক্সেলারেটর হইতে একটু জড়তা থাকবেই। সো এইটা কিন্তু একটা বিরাট পয়েন্ট। এটার একটা উদাহরণ আমি দিতে পারি। আমাদের প্রয়াত আলিউল ইসলাম আবহনীর এক্স ক্যাপ্টেন ছিলেন, উনি কিন্তু এই জিনিসগুলি করতেন আবহনীতে জেতার জন্য। আবহনীর সময় দেখবেন যে উইকেট পড়ছে না, একটা যে রেগুলার বলার না তাকে দিয়ে এক ওভার বল করানোর পরে ওই বলার হয়তো একটা উইকেট দিয়েছে, হয়তো না, ওই বলার উইকেট একটা দিয়েছে এবং পরে কিন্তু তাকে আর বল করেনি। তার কারণটা ছিল যে আমার একটা উইকেট বের করা, কিন্তু ম্যাচ শেষ করে কিন্তু সে উইকেটটা বের করে দিয়েছে এবং খেলাটাকে লেন্দি করা এই কারণেই ব্যাটসম্যানরা কিন্তু তখন চিন্তার অনেক ধরনের ব্যাঘাত ঘটে এবং অনেক ধরনের চিন্তা করতে পারে যে আমি কি এখন এটা করব না এটা করব, এটা কেন, যে ফ্লোনেসটা এবং যে তার যে নার্ভের যে একটা ব্যাপার সেটার মধ্যে একটা ব্যাঘাত ঘটে। এতে হয় কি তখন ওই ফ্লোনেসের উপরে সে শটসগুলি খেলতে থাকে। এটা এমন না যে এটা যে ছয়ও কিন্তু হতে পারত, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু এটা হয় নাই। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা কিন্তু আলটিমেটলি আর ওইটা কাভার আপ করতে পারে না। এটা একটা ব্যাপার। বিরাট কোহলিকে আপনি যদি দেখেন এই সেম জিনিস আউট কিন্তু লাস্ট 5টা ইনিংসে ওনার হয়েছে। আউটসাইড দ্য অফ স্টাম্প বিরাট কোহলি আপনি ইউএসএর থেকে শুরু করে পরবর্তীতে যে ম্যাচগুলি খেলেছে বিরাট কোহলি কিন্তু ঠিক ওইভাবেই শটসগুলি আউট হয়েছে। ক্লাসিং যেটা আউট হয়েছে তার ওই শটের সাথে তার বডি ব্যালেন্সটা ছিল না এবং পা না নিয়ে কিন্তু ক্লাসিং কিন্তু দেখবেন সব ওর কিন্তু এটা স্টাইল, ও কিন্তু পা নিয়ে খেলে না, ও পাওয়ার ক্রিকেট খেলে। ও হলো ল্যান্স ক্লুজেনার টাইপের প্লেয়ার। ল্যান্স ক্লুজার হলো লেফটি ছিল, ও রাইটি, বাট তারা কিন্তু আলটিমেটলি হিট করতে পারে, হিট মানে পাওয়ার ক্রিকেটের উপরে তাদের ফোকাসটা থাকে বেশি আর কি, লাইক বেসবলে কিন্তু আপনি দেখবেন যে ফুটওয়ার্ক নাই, তারা কিন্তু আইসাইড এবং পাওয়ার ক্রিকেটের উপরেই তারা খেলতে থাকে। তো ক্লাসিন হলো ওই টাইপের প্লেয়ার আর কি। এখনকার মডার্ন ক্রিকেটে পা নিয়ে ক্রিকেট খেলাটা হলো বেসিকে থাকে। যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন রুম বের করার জন্য কিন্তু আপনার পাটা কিন্তু পা নেওয়ার জন্য যান। আপনি যখনই পা নিয়ে যাবেন তখন কিন্তু একমাত্র পাওয়ার ক্রিকেটের যে পাওয়ারটা যেভাবে আসে, আপনি দেখবেন যে যখন যারা বক্সার আপনার হাই লিফট যাদের আছে তাদের কিন্তু দেখবেন যে অটোমেটিকলি তারা বিভিন্ন শটস খেলতে পারে। অনেকে কিন্তু হাই লিফটে খেলে না। ভিভ রিচার্ডসের আপনি দেখবেন ভিভ রিচার্ডস বল পড়ার পরে কিন্তু সে তার ব্যাক লিফটে খেলে, এটা এক একজনের স্টাইল। আবার আপনি বিরাট কোহলিকে দেখবেন, সাকিব আল হাসানকে দেখবেন, মুশফিকুর রহিমকে দেখবেন, তামিম ইকবালকে দেখবেন, তারা কিন্তু হাই লিফটে খেলে। তো এটা এক একজনের একটা স্টাইল থাকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স আমার কাছে। যেটা ব্যালেন্সের কথা বললেন, সেখানে কালকে অ্যানালিসিসে বলছিল যে বিরাট কোহলির আগের ম্যাচগুলোতে বিরাট কোহলির লেফট লেগের পজিশন ওয়াজ ভেরি ভালনারেবল, সেখানে সে ব্যালেন্স করছিল না। হ্যাঁ, এখন একটু ওপেন নিয়ে রেখেছে লেফটির ক্ষেত্রে যেমন নেত্রভারকার ইউএসএর এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার বডি পাটা কিন্তু ওপেন ছিল না, বাট লাস্ট পরের 2-3টা ম্যাচে কিন্তু হালকা ওপেন করেছে। জেনসনের বল খেলতে কিন্তু হালকা ওপেন করতে বলটার ভিশনটা অনেক বেড়ে যায়। আপনি যখন চেস্ট ওপেন করবেন তখন বল ভিশন অনেক ক্লিয়ার হয়, বাট সাইডওয়েজ হলে কিন্তু আপনি কিন্তু শুধুমাত্র আউটসাইড অফ স্ট্যাম্পেই দেখবেন। সো এই জিনিসটা ছোট টিউনিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়, টেকনিক্যাল জায়গাগুলো তো অনেক ইম্পর্টেন্ট। এই যে এটা এর জন্যই আর কি কোচ অনেকে হয়, বাট টেকনিক্যাল কোচ কিন্তু অনেকে হইতে পারে না। সো রাহুল দ্রাবিড়ের ব্যাপারটা কিন্তু এটাই, সে নিজেও হিমসেলফ ইজ এ টেকনিক প্লেয়ার, গুড টেকনিক ছিল, দ্যাটস ওয়াই ওনার নাম দি ওয়াল হয়েছে। আর সবথেকে বড় কথা হলো যে রাহুল দ্রাবিড়ের যে পজিশন আজকে, তার শেষ ভালো যার সব ভালো বলে না, তো এটার পিছনে তার অনেক শ্রম এবং তার ধৈর্যের, এখানেও কিন্তু সে একটা বড় ওয়ালের পরিচয় দিয়েছে। মানে ওনার কিন্তু আসলে বেসিক্যালি হি ইজ দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল ক্রিকেট একাডেমি। সো তার আন্ডারে কিন্তু আন্ডার 16 আর বলেন 19 বলেন, এই যে আপনার এজ ভিত্তিক প্লেয়ারদের যে দায়িত্ব এবং তার যে আপনার প্রশিক্ষণের যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে টাইমিং এবং যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু আন্ডার দি কন্ট্রোল অফ রাহুল দ্রাবিড়। সে যে মেসেজগুলি দিয়েছে তার জন্য কিন্তু এই ফলগুলি, এবং তার পরবর্তীতে দেখবেন ইন্ডিয়ান আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে ম্যাক্সিমাম, তার আন্ডারে হয়েছে, সেও একটা কোচ ছিল। আজকে কিন্তু আমরা নিজেরাই দেখলাম যে তার ধৈর্যের পরিচয়টা কী। এখন বোধহয় ওই পোস্টে ভিভিএস লক্ষণ কাজ করছে। জি, যেহেতু সে এখন হেড কোচ অফ দি ইন্ডিয়া, এজন্য তাকে ভিভিএস লক্ষণ দিচ্ছেন। এবং সবথেকে বড় কথা যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সব সাবেক ক্রিকেটারদের কিন্তু ওখানে দিচ্ছে, যারা ইন্ডিয়ান ক্রিকেটারদের আপনি
ক্রিকেট টিমকে সার্ভ করেছে। বিকজ আপনি একটা ইংলিশে প্রবাদ আছে, অনলি দি ওয়ারার নোজ হোয়াট দি শু পিঞ্চেস। একমাত্র ক্রিকেটাররাই জানে যে একটা ক্রিকেটারকে কীভাবে বের করতে হয়। একটা ব্যবসায়ী বা অন্যরা কিন্তু আলটিমেটলি ক্রিকেটারদের দুঃখ বুঝবেন। রুবেন, রাহুল ভাই একটা পয়েন্ট বলছিলেন যে স্ট্র্যাটেজিক জায়গা, ঋষভ পান্টের 4 মিনিট, সাউথ আফ্রিকার জন্য 11 ঘন্টা যারা এয়ারপোর্টে বসেছিল ফ্যামিলি সহ, পরের দিন ফাইনাল, এটাও কি স্ট্র্যাটেজির একটা পার্ট কিনা? এটা আসলে মানে ডিফারেন্ট টপিক, কারণ ওটা সম্পূর্ণ আয়োজকদের উপরে যায়। এটা যেহেতু মাঠের বিষয়টা, ঋষভ পান্তের বিষয়টা মাঠের বিষয়, আর ওটা আয়োজকদের বিষয় আইসিসি। এখন আসলে কি কারণে ডিলেটা হয়েছিল, এয়ারপোর্টে কি কারণে অপেক্ষা করতে হয়েছে, এটা সম্পূর্ণ আইসিসি আসলে ভালো বলতে পারবে। এখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হলেও আমার কাছে ব্যাকআপ প্ল্যান সবসময় থাকে, আর এইসব আয়োজনে কিন্তু ব্যাকআপ প্ল্যান থাকেই। যে আমার একটা মাঠ যদি খেলার উপযুক্ত না থাকে, আমি যাতে দ্রুততম কম সময় অন্য মাঠে খেলাটা শিফট করতে পারি, সেটাও কিন্তু ব্যাকআপ প্ল্যান থাকে। সুতরাং মানে আমার প্লেন যদি ডিলে হয় বা প্লেন মানে তাদের যদি যেতে সমস্যা হয়, আমার অন্য কোনো প্ল্যান মানে, কারণ এটা ফাইনাল খেলা, একটা টিম যাবে, সুতরাং আমি ব্যাকআপ প্ল্যান অবশ্যই থাকবে আয়োজকদের। সেই ব্যাকআপ প্ল্যানটা কেন তারা অ্যাপ্লাই করেনি, সেটাও একটা কোশ্চেন। সম্পূর্ণ আসলে এখন আয়োজকদের উপর ডিপেন্ড করে। এটা আমি মানে খেলোয়াড়ি দৃষ্টিতে থাকতে চাই যে ফাইনাল ম্যাচ তাদেরকে আনতে হবে। এখানে আইসিসি হয়তো বা কোনো কারণে তারা আটকে গিয়েছে, তারা ব্যর্থ হয়েছে, সেই কারণে সাউথ আফ্রিকাকে সেটা সাফার করতে হয়েছে। কিন্তু সাউথ আফ্রিকার ক্রিকেটারদের আবার এটাও মাথা রাখতে হয়েছে যে যত যাই হোক মাঠের ক্রিকেট ডিফারেন্ট জিনিস, এবং মাঠের ক্রিকেটের প্রতি তাদের মনোযোগটা ছিল, ফ্যামিলি তাদের সঙ্গে ছিল, সব কিছুই তারা করেছে। ওইটা নিশ্চয়ই তাদের ব্যাঘাত ঘটেনি, কারণ ওইটা ঘটলে ম্যাচটা এত ক্লোজ ম্যাচ হতো না। ওই জিনিসটা যদি তাদের মাথায় থাকতো, নিশ্চয়ই তারা ওই জিনিসটা মাথার বাইরে রেখে তারা খেলতে পেরেছে। কিন্তু একটা মানসিক চাপ ছিল, কিছুটা চাপ, তাই না? আপনি যদি আফগানিস্তানের কথা বলেন, সেখানেও কিন্তু একটা মানসিক চাপ ছিল। 56 অল আউট, হ্যাঁ, তার আগের দিনের ঘটনাগুলোও কিন্তু এটার সাথে রিলেট করা যায়। আর একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে নিশ্চয়ই রাহুল ভাই ব্যাপারটাকে আরও বেশি পরিষ্কার করতে পারবেন। সাউথ আফ্রিকার টি-20 লিগে কোনো ইন্ডিয়ান ক্রিকেটার খেলে না, কিন্তু মালিক কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান। ওদের টিমের অ্যানালাইসিস যারা করেন বা অন্যান্য অফিসিয়াল যারা আছে, তারা তো সবাই আসলে ইন্ডিয়ান। কোনোভাবে কি সাউথ আফ্রিকাকে রিড করার জন্য এই অ্যানালাইসিসগুলো কাজে লেগেছে কিনা? আমার কাছে ওরকম মনে হয় না। ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু ইন্ডিয়ার বাইরে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পারে না। এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে বলেই দেওয়া আছে, এবং তাদেরকে কিন্তু এই জন্যে অনেক বেশি পরিমাণ আইপিএলের টাকা তাদেরকে দেওয়া হয়, তো যাতে করে তারা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে যাতে করে খেলতে না পারে। ইন্ডিয়া কিন্তু আলটিমেটলি শুধু ক্রিকেট রিলেটেডের অ্যানালিস্ট হিসেবেই থাকে কিনা, আপনি গুগলেও কিন্তু সিও কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান ভদ্রলোক। তো ভালো ভালো জায়গায় কিন্তু ইন্ডিয়ান লোকরা ওখানে আছে, বিকজ অফ তাদের যোগ্যতা অন্যরকম। দে হ্যাভ ভাস্ট নলেজ অফ দি টেকনোলজিজ অ্যান্ড দি এডুকেশন লেভেল অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে তারা ডিজার্ভ করে ওই সব জায়গায় যাওয়াতে, এবং তারা ওইভাবেই তৈরিই হয়। এটা কিন্তু আমি বলবো যে খুব একটা পজিটিভ থিংস, এবং এই জন্য কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক বলেন এবং তাদের প্রায়োরিটি বলেন এবং বিভিন্ন সেক্টরগুলি বলেন, তারা কিন্তু সাকসেস। তো সব কিছু মিলে তাদের আসলে আলাদা এক ধরনের স্ট্র্যাটেজি বলেন, এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে, এবং তারা কিন্তু অনেক প্রফেশনাল। সো এইটা আমার কাছে খুব বেশি ওরকম মনে হয় না। এটা একটু অন্যদিকের ক্রিকেটের বাইরের ব্যাপার, তো বাইরের ব্যাপার, খুব বেশি আমার ওরকম নলেজও নাই এরকম। তাহলে আমরা 2026-এর বিশ্বকাপ আমরা ভারত এবং শ্রীলঙ্কায় মোটামুটি আমরা দলও পেয়ে গেছি, প্রায় 8টার মতো, 20টা দলের 8টা দল পেয়ে গেছি আমরা। পরেরগুলো তো আশা করি যে আজকে বোধহয় আইসিসি দিবে, রোল অফ অনার দিবে আর কি, তাতে বোঝা যাবে আরও 3-4 জন হয়তো নিউজিল্যান্ড সহ আরও যারা বাকি থাকছে তারা আসবে। আপনার কি মনে হয় যে 2026-এর বিশ্বকাপের জন্য আর উই রেডি অ্যাজ এ বাংলাদেশ টিম? নট এট অল। এখন তো প্রশ্নই ওঠে না, বাট 2026-এর জন্য তো এখনও আরও 2টা বছর আমাদের সময় আছে। এখন ওইটাই দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ধরনের ইনিশিয়েটিভ নেয়, কী ধরনের লক্ষ্যটা স্থির করে,
আমাদেরও কিন্তু আসলে খুব বাঞ্চ অফ গুড ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে, ভালো ভালো ওখানে এক্সপিরিয়েন্স লোকও আছে যারা অনেক বছর ধরে তারা সাংগঠনিক কাজে জড়িত। এখন পুরোপুরি নির্ভর করবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চায়। তারা যদি মনে করে যে না আমরা যেহেতু কোয়ালিফাই হয়ে গেছি, দ্যাট ইজ আওয়ার গোল, সেক্ষেত্রে তো অন্য কোনো কিছু বলার নাই। আর যদি মনে করে যে না আমরা এখন সুপার 8-এ এবার গিয়েছি, আমাদের সুপার 8-এ ভালো করার পিছনে নেক্সট টার্গেট, সেটা একটা বিরাট ব্যাপার। কারণ এখন আমাদের নাম্বার অফ ম্যাচেসগুলি বাড়ছে, আর T20-তে কিন্তু ইউ নেভার নো যে কে ভালো কে মন্দ, কার কখন কোন সময় বেটার ক্রিকেটার ওখানে প্রডিউস হয় সেটাও আপনি বলতে পারবেন। 2 বছরের মধ্যে আমাদের পাইপলাইনে যেসব ক্রিকেটার আছে T20 ফরম্যাটে 2 বছরে কতটুকু তারা ইমপ্রুভ করবে সেটাও একটা দেখার বিষয় আছে। এটার পিছনে দেশীয় কোচদের সাথে আলাদা ক্যাম্প করা, বাছাই ক্রিকেটারদের নিয়ে তাদেরকে হসলা দেওয়া, সাহস জোগানো, ফ্রি মাইন্ডে ক্রিকেট খেলা, সেই অনুযায়ী প্ল্যান করা এবং সেই অনুযায়ী টুর্নামেন্টগুলি করা, এটাই হলো সবথেকে বেস্ট পসিবল ওয়ে। এবং আমার সাথে আমি শিওর যে অন্যরাও একই মতামত দিবে, এবং এটাই কিন্তু বেস্ট পসিবল ওয়ে টু ইমপ্রুভ আওয়ার সেলফ। সো পুরোপুরি নির্ভর করবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ইনিশিয়েটিভ নেয়। ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি, ম্যান অফ দ্য সিরিজ বুমরা, আপনি কি তাদের সাথে একমত? একদৃষ্টিতে একমত, ম্যান অফ দ্য ম্যাচ। কারণ কোহলির ওই ইনিংসটা না হলে ইন্ডিয়া হয়তো বা এতটা রান পেত না। এখন বুমরাকে ম্যান অফ দ্য সিরিজ আসলে ওইভাবে এককভাবে দেওয়াটা বুদ্ধির সাথে বল করেছে বুমরা, মানে ব্যাটসম্যান রিড করে বল করতে পারে, দ্যাটস ওকে। কিন্তু সাথে আমার দৃষ্টিতে ম্যান অফ দ্য সিরিজ দেওয়ার ব্যাপারে ফজল হক ফারুকীকেও আফগানিস্তানের তাকে বিবেচনা রাখাটা উচিত ছিল। কারণ ফজল হক ফারুকী যে পরিমাণ পারফর্ম করে আপনার আফগানিস্তানকে সেমিফাইনাল পর্যন্ত এনেছে, সেটা অ্যাটলিস্ট বিবেচনা রাখা উচিত ছিল। কিন্তু তারপরেও আগে বিবেচনায় সবসময় দেখে থাকি আইসিসির ক্ষেত্রে বিবেচনা চলে আসে যে ফাইনাল পর্যন্ত যে দলটা উঠে সেই দলটার কোনো ক্রিকেটারকেই আসলে তারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সেই বিচারে আপনার বুমরা হয়েছে ম্যান অফ দ্য সিরিজ। কিন্তু সেইখানে আপনার সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট যে দলটা এসেছে সেই দলটাকে টেনে আনার যে বিষয়টা আছে সেটাও যদি বিবেচনা থাকতো হয়তো বা ফজল হক ফারুকী হতো। তারপর আমি বলবো যে তবে দিতে পারতো যৌথভাবে, কারণ একটা নতুন প্লেয়ারকে ইন্সপায়ার করা যেত হয়তো, তাই না? একটা ট্রিকি কোয়েশ্চেন যদি আমি আপনাকে করি, সেটা হচ্ছে যে যদি বিশ্বকাপের বেস্ট 11 করতে আপনি কাদেরকে টিমে রাখবেন? বিশ্বকাপের বেস্ট 11 করাটা আসলে সবার জন্য আমি বলবো যে একটু কষ্টকর। মানে আমি যে বেস্ট 11টা আমি মোটামুটি সাজিয়েছি সেটার ব্যাপারে আমি ওপেনিংয়ে রাখবো আপনার রহমানুল্লাহ গুরবাজকে অবশ্যই। কারণ আফগানিস্তানের এই ব্যাটার এবারের ওয়ার্ল্ড কাপে দেখিয়েছে যে মোটামুটি ওপেনিংয়ে নেমে কীভাবে ধ্বংসাত্মক ব্যাটিং করতে হয়, রহমানুল্লাহ গুরবাজ দেখেছে। সাথে আমি রোহিত শর্মাকে রাখবো, কারণ রোহিত শর্মা ঠিক তেমন একজন ব্যাটসম্যান, যেদিন তার টাইমিং হয় সেদিন কিন্তু অপোজিট বোলারের মোটামুটি ঘাম বেরিয়ে যায়। আর 3 নম্বরে রাখবো আমি বিরাট কোহলিকে, কারণ বিরাট কোহলি সবসময় একজন ক্লাস প্লেয়ার এবং কবে সে পারফর্ম করবে সেটা একমাত্র সেই বলতে পারবে, যেটা সে ফাইনালে দেখিয়েছে। 4 নম্বরে আমি যাব অস্ট্রেলিয়াতে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। ম্যাক্সওয়েলও ঠিক সেম, নির্ভর করা যায় ম্যাক্সওয়েলের উপরে মিডল অর্ডারে। 5 নম্বরে আসবো হেনরি ক্লাসেন, কারণ হেনরি ক্লাসেনের টাইমিং যে টাইমিংটা, এই টাইমিংটা আসলে সবার দ্বারা আসলে সম্ভব না, হেনরি ক্লাসেনের মতো টাইমিং। 6 চলে যাব সেই আরেকজন অভিজ্ঞর কাছে, সেটা হলো আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের। রাসেল হার্ড হিটিং প্লেয়ার এবং রাসেলের টাইমিংটাও ঠিক সেম, যে হেনরি ক্লাসেন এবং আন্দ্রে রাসেল ওই দুজন সম্পূর্ণ টাইমিং ডিপেন্ডেন্ট, মানে আইসাইট এবং টাইমিংয়ের উপর ডিপেন্ড করে ক্রিকেট খেলে থাকে। যেটা আমরা একসময় দেখতাম শ্রীলঙ্কায় জয়সূর্য এবং কালুবিথারানা খেলতো, তারপরে ইন্ডিয়াতে বীরেন্দর সেহবাগ খেলতো, ক্লাসেন এবং আন্দ্রে রাসেল ঠিক সেম কিন্তু। এবং তারপরে সাথে চলে যাব আমি হার্দিক পান্ডিয়ার কাছে, ব্যাটিং বোলিং দুইটাই তার কাছ থেকে পাওয়া যাবে এবং সেটাও পাওয়ার ব্যাটিংও পাওয়া যাবে। তারপরে চলে যাব আমি স্পিনারদের ক্ষেত্রে, 8-এ রাখবো আমি রশিদ খান, আর রশিদ খানের গুগলিটার উপর খুব ডিপেন্ড করতে পারে একজন প্লেয়ার। আর 9-এ চলে যাব আমি বাংলাদেশের ইমার্জিং প্লেয়ার, আমি বলবো যে ইমার্জিং প্লেয়ার এবারের ওয়ার্ল্ড কাপে রিশাদের কাছে। কারণ রিশাদ সে যেভাবে নিজেকে গড়ে তুলছে সেটা অবশ্যই অনুকরণীয়। রিশাদের পরে যেসব ক্রিকেটার আসবে বা রিশাদের সমসাময়িক যারা আছে তাদেরও অবশ্যই এটা মানা উচিত যে রিশাদ এখনই কিন্তু অনুকরণীয় একটা উদাহরণ সেট করেছে এবারের ওয়ার্ল্ড কাপে, যে একেবারে মনোযোগ দিয়ে খেলা সেইটা।
তারপরে চলে যাবো আমি পেস ডিপার্টমেন্টে। আপনার 10-এ জসপ্রীত বুমরা, গুড বোলার, আর তারপরে ফজল হক ফারুকি আমার 11-এ আছে, এবং ফজল হক ফারুকির পাশাপাশি আমি আমাদের তানজিম সাকিবকেও রাখবো। শরীফুল ইসলামের মানে বদলে সে আমাদের 11-এ খেলেছে, এবং তানজিম সাকিবও কিন্তু ঠিক সেম বোলার আমার দৃষ্টিতে, যে সে রিড করতে পারে ব্যাটসম্যানকে এবং সেই অনুযায়ী বল করতে পারে, যেটা আপনার জসপ্রীত বুমরা এবং ফজল হক ফারুকি এবার করে দেখিয়েছে। তানজিম সাকিব বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু সেটা করেছে। এই হলো আমার 11। রাহুল ভাই কি একমত? না, পুরোপুরি একমত না, কিছু চেঞ্জ আমার আছে আর কি। সেক্ষেত্রে হলো যে আমি এখানে একটা বলারকে রাখবো, সেটা হলো যে হার্দিক পান্ডিয়ার জায়গায়, যেহেতু আমার ক্লাসেন একটা হার্ড হিটার ব্যাটসম্যান আছে, প্লাস অ্যান্দ্রে রাসেল আছে, হার্দিক পান্ডিয়ার জায়গায় আমি নরকিয়াকে রাখবো। হ্যাঁ, নকিয়াকে রাখবো এই কারণে, বিকজ এক হলো সাউথ আফ্রিকার আসার পিছনে তার অনেক অবদান আছে, ফাস্ট, বাউন্স, আনপ্লেয়েবল, ইকোনমিক দিক থেকে একটা আছে এইটা। আর ফাস্ট বলার রাখবো হলো ফারুকি, ডেফিনেটলি আছে। তানজিম সাকিব অফকোর্স একটা ইয়াং প্লেয়ার, বাট বেস্ট ওয়ার্ল্ড 11-এ আসার মতন এখন তার ওই এক্সপিরিয়েন্সটা এখনও হয়নি। হি নিড টাইম। হ্যাঁ, এমার্জিংয়ের জন্য আপনি নাম্বার 15 মেম্বারের তালিকায় আপনি রাখতে পারেন তাকে, বাট বেস্ট 11-এর জন্য ইটস টু আর্লি টু রিশাদকে আপনি রাখতে পারেন এই কারণেই যে একটা ইয়াঙ্গার বলার, এই বছর 14টা উইকেট নিয়েছে, রশিদ খানও 14টা উইকেট নিয়েছে, সেক্ষেত্রে আপনি রাখতেই পারেন। রশিদ খান এক্সপিরিয়েন্স ও নিউ ওয়ান, বাট পারফরমেন্সের দিক থেকে দুজনে কিন্তু এক, তাদের ডেফিনেটলি রশিদ খান একটা এগিয়ে থাকবে। বাট আর একটা জায়গায় যদি আপনি বলেন, তাহলে ওর জায়গায় আমি অস্ট্রেলিয়ান ফাস্ট বলার কামিংসকে রাখবো, প্যাট কামিংস। এই কারণে রাখবো যে প্যাট কামিংস রাইট হ্যান্ড বলার, বুমরা, দেন লেফটি ফারুকি, 3টা ফাস্ট বলার, অ্যান্দ্রে রাসেল 4, নরকিয়ে 5। এটা হলো আপনার ফাস্ট বলারের ক্ষেত্রে আপনি রাখতে পারেন। দেন অন্যান্য ব্যাটসম্যান আর স্পিনার তো আপনার আছেই, এর মধ্যে 2টি স্পিনার আর হলো বাদবাকি যে ব্যাটসম্যানের কথা বলেছে, আই এগ্রিড অন দ্যাট। আমি একটু ডিসএগ্রি করি এই কারণে যে রোহিত শর্মা অবসরে চলে যাচ্ছেন, সো বিরাট কোহলি অবসরে চলে যাচ্ছেন, ম্যাক্সওয়েলের কনসিস্টেন্সি নাই এখানে, একটা ভালো অন্য কেউ আসতে পারে। আমার মনে হয় সাউথ আফ্রিকার স্টেপস ক্যান বি এ গুড চয়েস ফর ফিউচার প্ল্যান। ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে আনতে হবে তাকে, হলেও আপনি তাকে নিয়ে আসবেন যে যদি সে কনসিস্টেন্ট থাকতে পারে। আর আমার মনে হয় যে এই জায়গাগুলোতে লাইক আপনার দুবে ক্যান বি অ্যানাদার চয়েস। আর নতুন হিসেবে জয়সওয়াল আসতে পারে, যদিও তারা বিশ্বকাপ খেলে নেই আর কি। গিল ক্যান বি দ্য ওপেনার অ্যাজ ওয়েল, আমার কাছে মনে হয়। আমি জানি না পাইপলাইন অস্ট্রেলিয়ার, বাট নতুনদের মধ্যে থেকে এই যে আপনি যেটা বললেন যে ইমার্জিং ক্রিকেটের মধ্যে থেকে, আমার মনে হয় ইমার্জিং ক্রিকেটের হিসাব করলে আমাদের দেশে 2-3 প্লেয়ার থাকতে হবে। হ্যাঁ, আপনি যে নামগুলো বলেছেন তাতে কিন্তু এমার্জিংয়ের যদি আপনি দল করা হয় তাহলে কিন্তু তারা ডেফিনেটলি পাবে, বিকজ জাসওয়াল এখন একটা ম্যাচও খেলে নাই, গিল এখন একটা ম্যাচ খেলা নাই, দুবে সামটাইমস ভালো খেলেছে ইয়াংদের মধ্যে, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াও এখানে চলে আসবে অলরাউন্ডার হিসেবে। হ্যাঁ, তারপরে আপনি এখানে আবার নরকিয়াকেও আপনি রাখতে পারেন, এখানে আমাদের তানজিম সাকিবকেও আপনি রাখতে পারেন, রিশাদকে আপনি রাখতে পারেন, এদিকে ফারুকিকে আপনি রাখতে পারেন, দেন আপনি ক্যাপ্টেন্সি আপনি রোহিত শর্মাকে আপনি রাখতে পারেন, প্যাট কামিংস আছে সেখানে আপনি তাকে রাখতে পারেন। তো এরকম অনেকেই আছে আর কি, যে প্যাট কামিংস তো এমার্জিংয়ের মধ্যে না, আমি সরি, বাট ইয়াংদের মধ্যে আপনি ক্যাপ্টেন্সির মধ্যে রশিদ খানকে আপনি ক্যাপ্টেন্সি দিতে পারেন। সেক্ষেত্রে এটা করতে গেলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে বলাটা উচিত। ক্যাপ্টেন্সি হিসেবে আমার মনে হয় যে মাকরাম একেবারেই খারাপ নয়। মাকরাম ক্যাপ্টেন্সি ভালো করেছে, বাট আলটিমেটলি রোহিত শর্মার মতন না। রোহিত শর্মা যেরকম এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, সেটাও একটা ঠিক ব্যাপার। আবার মাকরামের অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে, গতকালকেই বোধহয় বিশ্বকাপে সে প্রথম হারলো। আমরা চাই সবাই ভালো খেলুক, ভালো ক্রিকেটটার জয় হোক। আসলে দিন শেষে আমরা চাই যে একটা ভালো ক্রিকেট টুর্নামেন্ট হোক, যে টুর্নামেন্টগুলোতে প্লেয়াররা ভালো করুক। আমাদের ক্রিকেট জমজমার ক্রিকেট, আজকে কোনো একটা পত্রিকায় দেখলাম প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ওনারা একটা গবেষণা করেছেন, তাতে দেখা গেছে যে টি-20 ক্রিকেটের চাহিদা বেড়েছে আগের থেকে। হ্যাঁ, তো আগে 15% ছিল, সেটা এখন
35% or 37% কিছু একটা হয়েছে। তো যাই হোক না কেন, কিন্তু আমরা ভালো প্লেয়ার চাই। আমি যেমন এখনও বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনালে অরবিন্দ ডিসিলভাকে মিস করি। সেরকম ভালো প্লেয়াররা আসুক, ক্লাস প্লেয়াররা আসুক, আমাদের দেশকে আগায় নিয়ে যাক, আমাদের পতাকাটাও ফাইনালে যাক। আমরা ফাইনালে দেখতে চাই আমাদের পতাকাকে। আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আজ আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি, কন্ট্রোভার্সি হয়েছে, আপনাদের বিশ্লেষণ হয়েছে। আশা করি এটা দিয়ে দর্শকরাও উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনারা নিশ্চয়ই বিশ্বকাপের এই ম্যাচগুলো নিয়ে আমাদের বিশ্লেষণের সাথে কখনো একমত, কখনো দ্বিমত, তবে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে এই এক্সপার্টদের সাথে আপনাদের সাথে কথা বলতে পারি, আমরা আলোচনা করতে পারি। আজ তবে এ পর্যন্তই। ই স্পোর্টস দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ই স্পোর্টসের সাথেই থাকবেন। ধন্যবাদ।